এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার মেয়ে ভালো হয়ে যাবে তো? দিবার বাবা নিজের স্ত্রীর মাথার উপর হাত রেখে মাথা নাড়লেন। দিবার মা ইরাকে জড়িয়ে ধরে আছে। ডাক্তারের কথা মতো দিবার জ্ঞান ফিরল ঘন্টাখানিক পর। প্রথমে দিবার বাবা দিবাকে দেখতে গেলেন। দিবার মুখে অক্সিজেন মাস্ক লাগানো আছে। চোখ দিয়ে চারপাশটা পরখ করে নিল সে। চোখের পাতা ঘন ঘন কাঁপছে। ও কি তবে বেঁচে গেল? দিবার বাবা মেয়ের পাশে বসলেন। বাবাকে দেখে অপরাধ বোধ করল দিবা। মেয়ের মাথায় হাত বুলিয়ে উনি বললেন, কেন এমন করলি মা? কম স্বাধীনতা তো দেইনি তোদের, তবুও কেন? দিবার বাবা থেমে গেলেন। এই সময় এসব কথা বলে দিবার উপর চাপ ফেলতে চান না উনি। দিবার মা ও ইরা এসে দিবাকে দেখে গেল। কান্না করতে লাগলে দিবার বাবা ধমক দিয়ে কেবিনের বাহিরে পাঠিয়ে দেন ওদের। সাইমনও এক পলক দেখে গেল দিবাকে। কিছুক্ষণ পর মীরা ও আয়ান এসে উপস্থিত হয় হসপিটালে। দিবার বাবা মীরাকে দেখে খুশি হলেও আয়ানকে দেখে মোটেও ভালো লাগেনি তার। মীরা এক দৌড়ে দিবার কেবিনের ভেতরে চলে গেল। এদিকে আয়ান একা হয়ে পড়েছে। দিবার কাছে যাবে বলে কেবিনের দিকে পা বাড়ায় সে, কিন্তু দিবার বাবা তাকে নিষেধ করেন। বলেন, তুমি কোথায় যাচ্ছ? আয়ান শান্ত গলায় জবাব দেয়, দিবাকে দেখতে। তোমার জন্যই আমার মেয়ের এই অবস্থা। তুমি ভিতরে যেতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। আয়ান অসহায় কণ্ঠে দিবার বাবাকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ আঙ্কেল, আমায় একবার দিবাকে দেখতে দিন। আমি শুধু ওকে দেখেই চলে আসবো। প্লিজ আঙ্কেল, আমায় আটকাবেন না। এত কিছুর পরেও কি করে ভাবছো তোমায় আমার মেয়ের কাছে ঘেঁষতে দেবো? তোমার জন্য তো দিবা সুসাইড করতে চেয়েছিল, তাই না? আঙ্কেল, আপনি ভুল ভাবছেন। দিবা কেন আমার জন্য সুইসাইড করতে যাবে? ও তো আমায় পছন্দ করে না। আমি শুধু ওকে পছন্দ করি। আমার পছন্দ শুধুই একতরফা। যাকে ও পছন্দ করেই না তার জন্য কেউ সুসাইড করবে? প্লিজ আঙ্কেল, আমায় একবার ওকে দেখতে দিন। আমি বেশি সময় নিব না। তোমার জন্য সুসাইড করেনি, তাহলে কেন এটা করলো ও? আমি তো ভেবেছি তোমার জন্য। আমার জন্য নয় আঙ্কেল। ঠিক আছে, আমি তোমায় যেতে দিচ্ছি, তবে বেশিক্ষণ থাকবে না। আচ্ছা আঙ্কেল। আয়ান অনুমতি পেয়ে কেবিনের ভিতরে ঢুকলো। দিবাকে দেখে থমকে যায় সে। হাসি খুশি মেয়েটার কি দশা হয়েছে। বিবর্ণ ফ্যাকাশে চেহারা, চোখ ফুলে গেছে, কথাবার্তা নেই তার। মীরা কত কথায় জিজ্ঞেস করছে তাকে, কিন্তু কোনো উত্তর সে দিচ্ছে না। আয়ান এগিয়ে গেল, দিবাকে ডাকলো। আয়ানের ডাকে দিবা তার দিকে চাইলো। কিছুক্ষণ তাকিয়ে আবারও দৃষ্টি নত করলো সে। তোমার মানাচ্ছে না দিবা। তোমার এই সাজে একদম মানাচ্ছে না। দিবার চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। হুট করে আয়নের ফোনটা বেজে ওঠে। সে একটু দূরে গিয়ে কল রিসিভ করে। তারপর ওপাশ থেকে যা শুনলো তা শুনে আয়নের ফোনটা হাত থেকে নিচে পড়ে গেল। মীরা তা লক্ষ্য করে জিজ্ঞেস করে, কি হলো আয়ান? আয়ান চুপ। সে মীরাকে কিছু না বলে বেরিয়ে যায়। মীরা কিছু বুঝলো না। আয়ান কেবিন থেকে বের হয়ে এক প্রকার দৌড় দিল। দিবার বাবা দেখে ভ্রু কুচকে তাকালেন। হঠাৎ এই ছেলেটার আবার কি হলো? মীরা এসে দিবার বাবাকে বললেন, আপনারা এত তাড়াতাড়ি দিবার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন কেন? কাল দিবা আমায় ফোন দিয়ে জানিয়েছে সে বিয়ে করতে চায় না, এখন সে পড়তে চায়। আপনারা মেয়ের মতামত না নিয়ে বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিভাবে নেন? দেখলেন তো অবস্থা। ভবিষ্যতে দিবার অমতে তাকে কোথাও বিয়ে দেবেন না, এবং ও যা চায় ওকে তাই করতে দিন। দিবার বাবা বললেন, অনেক বড় ভুল করে ফেলেছি রে মা। ভেবেছিলাম মেয়েটা বিপদে চলে যাচ্ছে, তাই তো বিয়ে দিচ্ছিলাম। এখন দেখি আমার মেয়ে কোনো দোষ নেই। ভুল শুধরে নিন। আপনার সাথে পরে কিছু বিষয় নিয়ে আলাপ করব মামা, এখন সময় আসেনি। দুপুরের দিকে মীরার ফোনে একটা কল আসে। কলটা আয়ান তাকে দিয়েছে। ফোনটা রিসিভ করে আয়ানকে কোনো কথা না বলতে দিয়ে মীরা একাই বলতে থাকে, তুমি এমন কেন? কোথায় গিয়েছো? যাওয়ার আগে আমাকে বলে যাবে না কোথায় যাচ্ছ? আমি টেনশন করছি। তোমরা সবাই আমাকে এত টেনশনে রাখো কেন? আয়ান চুপ করে আছে, কোনো কথার জবাব দিচ্ছে না। মীরা আবার বলল, আমি কিছু বলছি আয়ান, জবাব দিচ্ছ না কেন? মীরা ভাইয়া। ভাইয়া? তোমার ভাইয়া কোথায়? মীরা একবার হায়দার ক্লিনিকে আসবে। মীরা ভ্রু কুচকে জিজ্ঞেস করে, ওখানে কেন? ভাইয়া হাসপাতালে। মীরা, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শুনে মীরার যেন পায়ের মাটি সরে গেছে। কাপা কাপা গলায় বলে, মজা করছো আয়ান তুমি? মীরা, আমি সত্যি বলছি। আমি খবরটা পেয়েই ছুটে এসেছি। মা বাবাও এখানেই আসছেন, শুধু তোমাকে জানাইনি। তুমি এটা কি করে করতে পারলে আয়ান? আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করনি?
সরি মীরা, তুমি এখন চলে আসো। মীরা আয়নের ফোনটা কেটে দেয়। হন্তদন্ত হয়ে সে এই হাসপাতাল থেকে বেরিয়ে যায়। এই ভয়টাই যেন পাচ্ছিল সে সকাল থেকে। কোনো কথাই শুনে না আহান, জানে না এখন কি অবস্থা ওর। যেতে যেতে কান্না করতে থাকে মীরা। ওর জীবনে সুখটা ক্ষণিকের জন্য আসে। চোখের পানি মুছতে মুছতে হাসপাতালে এসে উপস্থিত হয় মীরা। রিসেপশনে আহানের নাম জিজ্ঞেস করে, কেবিন খুঁজতে থাকে সে। 104 নাম্বার কেবিনের সামনে এসে পা থেমে যায় তার। আয়নের মা ও বাবাকে দেখতে পায় সে। পাশে আরো দুজন পুলিশকে এসে দেখতে পায়। ছুটে গিয়ে জড়িয়ে ধরলো আয়নের মাকে। চোখের পানি ছেড়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল, মা, আমার সাথে কেন এমন হয়? কেন বলুন না। আয়নের মা মীরার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, শান্ত হও মা, কেঁদো না। আহান এখন ভালো আছে। ভাগ্য ভালো ওর হাতে গুলি লেগেছে। বুকে বা মাথায় লাগলে তো অনেক রিস্ক হয়ে যেত বিষয়টা। উনি সুস্থ আছেন তো মা? হ্যাঁ, তুমি দেখা করতে পারবে। ডাক্তার এখন ওকে ঘুমের ঔষধ দিয়েছেন। ঘুম থেকে উঠলেই ও সবার সাথে কথা বলবে। আমি এখন ওনার কাছে যাব মা। ও এখন ঘুমাক মা, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু এখন যাওয়াটা ঠিক হবে না। আমি কাছে যাব না মা, শুধু দূর থেকেই ওনাকে দেখে চলে আসব। আচ্ছা মা, যাও। মীরা আয়নের মাকে ছেড়ে কেবিনের ভেতরে ঢুকে। সে দেখে আহানের বা হাতে ব্যান্ডেজ, রক্ত ভাসছে সেখানে। কপালেও হালকা চোট পেয়েছে। একের পর এক বিপদ যেন লেগে আছে। ঘুমাচ্ছে আহান নিষ্পাপ একটা বাচ্চার মতো। মীরা ওখানে বেশিক্ষণ থাকতে পারে না। সে সহ্য করতে পারছে না এসব। এর আগেও একজনকে সে এভাবে দেখেছে। এসব দেখতে দেখতে সে ক্লান্ত হয়ে পড়েছে। আর কাউকে হারাতে চায় না সে। কেবিন থেকে বেরিয়ে আসলো মীরা। কেবিনের বাইরে এসে দেখে আয়ান তার সামনে দাঁড়িয়ে আছে। হাতে কিছু ওষুধ। আসার পর আয়ানকে তার চোখে পড়েনি। হয়তো ওষুধ আনতে গিয়েছিল তাই। মীরা বলে, কি করে হলো এসব? এদিকে এসে বলছি। মীরা আয়নের পিছু পিছু যায়। একটা বেঞ্চিতে বসে দুজন। আয়ন বলে, কনস্টেবলের কাছ থেকে শুনলাম আজ একটা মিশন ছিল ওদের। ড্রাগ পাচারকারী গ্যাংকে আজ প্রমাণস্বরূপ ধরবে। এদের সাথে অনেক বড় বড় লোকজন জড়িত। অনেক দিনের টার্গেট ছিল এটা। ভাই এতদিন প্ল্যান করেছিল কবে কখন ওদের উপর আক্রমণ করবে। তার একটা পরিত্যক্ত জায়গায় কয়েকজন ড্রাগের ব্যবসা শুরু করতে থাকে। সেই জায়গায় খোঁজ পেয়েই ভাইয়ারা তাদের ধরতে যায়। গোডাউনে ঢুকতেই গোলাগুলি শুরু করে ওরা। পাল্টা গুলি চালায় ভাইয়ারা। কয়েকজনকে এনকাউন্টার করে আর বাকিদের গ্রেপ্তার করে জিপে ওঠায়। ড্রাগসগুলো উদ্ধার করে। ভাইয়া ভেবেছিল আর কেউ নেই গোডাউনের ভিতর, তাই ভাইয়া বাকিদের বলে ওখান থেকে প্রস্থান করতে, কিন্তু একজন কোথাও যেন লুকিয়েছিল। ভাইয়া যাওয়ার সময় পিছন থেকে ভাইয়াকে টার্গেট করে গুলি ছোড়ে। সেই গুলিটা ভাইয়ার বাম হাতে লাগে। প্রচুর রক্তক্ষরণ হয়। ভাইয়া নিজেকে সামলে পিছনে ফিরে তাকে এনকাউন্টার করে দেয়। ভাইয়া শেষে যন্ত্রণায় মাটিতে পড়ে যায়। অন্যান্য পুলিশরা তাকে ধরে হাসপাতালে নিয়ে আসে। সবটা শুনে মীরার বুকের ভেতরটা ধরফর করছে। এত কিছু হয়ে গেল এই কয়েক মুহূর্তে। আয়ন বলল, খবরটা শুনেই তো চলে আসি আমি। ভেবেছিলাম পরিস্থিতি জেনে তারপর তোমাকে জানাবো। এখানে এসে দেখি ভাইয়ার জন্য 2 ব্যাগ রক্ত লাগবে। 1 ব্যাগ তাদের কাছে আছে আর 1 ব্যাগ আমি দিয়েছি। আমার আর ভাইয়ার রক্তের গ্রুপ 1। রক্ত দেওয়ার পরেই তোমাকে জানিয়েছি খবরটা। আমি আর পারছি না আয়ান, খুব কষ্ট হচ্ছে আমার। আয়নকে তার বাবা ডাকলে সে ওখান থেকে চলে যায়। মীরা একা আছে, টেনশনে মাথা যন্ত্রণা করছে মীরার। কপালে হাত থেকে বসে আছে। আহানের ঘুম ভাঙলো অবশেষে। আশেপাশে কাউকেই দেখতে পেল না। একজন নার্স ছিল শুধু। তাকে দেখে বলল, একটু শুনবেন? নার্সটি আহানের কাছে এসে বলে, কিছু বলবেন? লাগবে কিছু? আমার পরিবারের লোকদের একটু ডেকে দিবেন? আচ্ছা। নার্সটি কেবিন থেকে বেরিয়ে আহানের বাবাকে বললেন, আপনাদের পেশেন্টের ঘুম ভেঙেছে, আপনাদের ডাকছে। আহানের বাবা নার্সকে ধন্যবাদ জানালেন। তারপর কাউকে কিছু না বলে নিজেই আগে ছেলেকে দেখতে গেলেন। শুয়েছিল আহান। বাবাকে দেখে ওঠার চেষ্টা করলো, কিন্তু তার বাবা তাকে বাধা দিল। ছেলের কাছে গিয়ে পাশে বসলেন উনি। মলিন মুখে বললেন, কেমন আছিস বাবা? আহান বলল, ভালো আছি বাবা। বাবা ডাক্তার শুনেই কেমন শীতল চোখে আহানের দিকে তাকালো তার বাবা। কতদিন পর নিজের ছেলের মুখে বাবা ডাক শুনল সে। আহানের বাবা ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। আহান বলল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না বাবা? আহানের বাবা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এখন এসব বলে কি হবে? ভুলে যা, রেস্ট নে, আমি মীরাকে পাঠাচ্ছি। দূর থেকে আহানকে দেখছেন আয়নের মা। কাছে যাওয়ার সাহস পাচ্ছেন না, যদি আহান ডেকে যায়।
আহানের বাবা কেবিন থেকে বেরোতেই উনি সরে গেলেন। দরজার বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে আহানের বাবা জিজ্ঞেস করলেন, ভিতরে যাবে? আহানের মা মাথা নাড়িয়ে না বলে দেয়। আহানের বাবা আর জোর করলেন না, মীরার কাছে গিয়ে তাকে আহানের কাছে যেতে বললেন। মীরা আহানের কথা শুনে আর এক মুহূর্ত দেরি করেনি, দৌড়ের মধ্য দিয়ে কেবিনে ঢুকে দরজা চাপিয়ে পা চালিয়ে আহানের কাছে আসতে নিলেই একটা চেয়ারের সাথে হুচট খায়। হুচট খেয়ে নিচে পড়ে যায়, যা দেখে আহান জোরে মীরা, বলে চিৎকার দেয়। উঠতে নিলেই বা হাতের বাহুতে ব্যথা পায়। ব্যথায় চোখ মুখ খিচে ধরে, ডান হাত দিয়ে বা হাতের ব্যথার স্থানটা শক্ত করে চেপে ধরে। মীরা কোনো রকমে উঠে নিচ থেকে, তারপর দৌড়ে এসে আহানকে জড়িয়ে ধরে। ফুপনের শব্দও কানে আসতে থাকে। মীরার কান্নায় আহান ঠিক থাকতে পারে না, মন ভেঙে আসছে তার, বুক ফেটে যাচ্ছে যেন। এতক্ষণ জমিয়ে রাখা অশ্রুদয় গড়ে পড়তে লাগলো টুপটুপ করে। কি অসহ্য যন্ত্রণা হচ্ছে হৃদয়ে। মীরা খুব শক্ত করে ধরে রেখেছে আহানকে, যেন ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে। এক সময় মীরার কান্না থেমে যায়। চোখ তুলে আহানের দিকে ফিরে দেখে তার চোখ ভেজা। তার সাথে কি আহানও কেটেছে? মীরা তার হাত দিয়ে আহানের চোখ মুছে দিল, দু হাত আলতো করে রাখলো আহানের দুই গালে। শীতল দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে বলল, আপনি একান্তই আমার ব্যক্তিগত সম্পদ। আপনাকে কোনো কিছুর বিনিময়ে হারাতে চাই না, কখনো না। মীরার ভেজা চোখ দুটি ছলছল করছে। আহান তার ডান হাত দিয়ে মীরার চোখের পানি মুছে দিল। মীরার দিকে নিষ্পলক চেয়ে থেকে বলল, তুমি আমার এক সর্বনাশী প্রেমিকা, যার আগমনে আমার সর্বনাশ হয়েছে, যার অভিমানে আমার হৃদয় পুড়েছে, হয়েছে দহন, যার ছোঁয়ায় পূর্ণ হয়েছে আমার হৃদকানন। ভেজা আখি পল্লব কাঁপছে মীরার। নিজের সর্বশক্তি দিয়ে আহানকে জড়িয়ে ধরে সে। আমাদের নিজের একটা শহর হোক, যে শহরে অর্ধ বছর বৃষ্টি নামবে, হাজার ফুল বৃষ্টির ছোঁয়ায় বহু গুণ রূপসী হবে, বাকি অর্ধ বছর ফাগুনের ছোঁয়া লাগুক, বসন্ত এসে আমাদের পূর্ণ করুক। তুমি, আমি আর আমাদের শহর একান্তই আমাদের দুজনার। আপনার ইচ্ছে পূর্ণ হোক, আমাদের নিজের একটা শহর হোক, যে শহরে শত শত প্রজাতি উঠবে, রংধনু রং ছড়াবে আকাশে। আমি আপনার গাছ হব, আপনি আমার ছায়া হবেন। আমাদের শহরে অন্য কারোর প্রবেশ নিষেধ। নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তে কেউ একজন কেবিনের ভেতরে প্রবেশ করলো। দরজায় আওয়াজ হতেই মীরা তাড়াহুড়ো করে আহানকে ছেড়ে সরে দাঁড়ায়। এদিকে আয়ান ফোন চাপতে চাপতে কেবিনের ভেতরে ঢুকে। নজর ফোনে বন্দি থাকায় অন্য কোথাও চোখ পড়েনি তার। মীরা আয়ানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। যাক, দেখেনি তাদের। বেশরম নক না করেই ঢুকে পড়ে। আয়ান কাছে এসে ফোনের দিক থেকে নজর সরালো। আহানকে দেখে হেসে উঠে জিজ্ঞেস করলো, ব্রো, এখন কি অবস্থা? ভালো আছি, তবে মনে হচ্ছে হাতের ব্যথা বেশ কিছুদিন থাকবে। ডাক্তারের সাথে কথা বললাম, 1 সপ্তাহর নিচে তোকে ছাড়বে না। কি বলিস? আমি এতদিন হসপিটালে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসবে। থাকা লাগবে, তোর ভালোর জন্যই সব। আচ্ছা, তোর সাথে একজন দেখা করতে এসেছে। কে? তোদের কমিশনার। বেটা বোধ হয় দিনে 3 বেলায় বদল 5 বেলা খায়। পেট তো নয়, যেন আস্ত একটা পাহাড়। আয়নের কথায় হেসে দিল মীরা। আহান পাশ থেকে ধমক দিয়ে বলছে, আসতে শুনলে কপালে দুঃখ আছে। এই বেটা আমার কিছুই করতে পারবে না। ওনাকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে। আয়ান কেবিন থেকে বেরিয়ে গেল। মীরাও বেরিয়ে যেতে নেয়, কিন্তু আহান তাকে পেছন থেকে ডেকে উঠল। কোথায় যাচ্ছ মীরা? মীরা আহানের দিকে ফিরে বলল, আপনারা কথা বলবেন, আমি এখানে থেকে কি করব? তুমি আমার পাশে এসে দাঁড়াও, যেও না। মীরা মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। কিছুক্ষণ পর কমিশনার এলেন আহানকে দেখতে। মীরা তাকে দেখে চোখ দুটো রসগোল্লার মতো করে ফেলল। আয়ান যা বলেছে সব ঠিক, এটা মানুষ না, দানব। মীরা কাঁচোমাচো হয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। কমিশনার আহানের পাশে এসে বসলেন, বললেন, কেমন আছো আহান? ভালো স্যার। তোমার সাহসিকতা সত্যি আমাকে মুগ্ধ করে। কিভাবে তুমি গুলি খাওয়ার পরেও অপরাধীকে ছাড় দাওনি, তোমার কাজ সত্যি প্রশংসাযোগ্য। এটা আমার ডিউটি স্যার, নিজের দেশকে রক্ষা করা, নিজের দেশের সম্পদ ও মানুষদের নিরাপত্তা দেওয়া। আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র, এর বেশি কিছু না। শোনো, শুধু এরাই নয়, এদের ওপর মহলকে ধরতে হবে, সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমি প্রস্তুতি নিচ্ছি এবং এদের উপরে যারা আছে তাদের ব্যাপারে খোঁজ নিচ্ছি। ওয়েল ডান আহান, আমি জানতাম তুমি পারবে। কমিশনার আহানের পাশে মীরাকে দেখে জিজ্ঞেস করলেন, এনি কে? আমার স্ত্রী। আপনি সুখী হন,
আপনার স্বামী অনেক সরল, সৎ এবং দায়িত্বশীল। মীরা কি বলবে? আহান কেমন সেটা তার থেকে ভালো কে জানে। হাসপাতালের বেডে 2 হাঁটু ভাঁজ করে বসে আছে দিবা। পলকহীন দৃষ্টি ফেলছে দরজা বরাবর। ফ্যাকাশে মুখ নিয়ে বসে আছে সে। তার মা তাকে খাইয়ে গেছে একটু আগে। দিবা অল্প খেয়েছে, গলা দিয়ে যেন খাবার নামছে না। দিবাকে এখনই রিলিজ করে দেওয়া হবে। তার বাবা তাকে নিয়ে যেতে চান। এরা এসে দিবার পাশে বসলো। এরাকে দেখেও দেবার সারা শব্দ নেই। এরা বলল, এমন করলি কেন তুই? দেবা নিশ্চুপ, কোনো উত্তর নেই তার কাছে। এরা আবার বলল, কথা বলছিস না কেন? কি হয়েছে বল আমায়। দেবা একটা তপ্ত শ্বাস ছাড়ে। দেবার বাবা এসে এরাকে তাড়া দিয়ে বললেন, দিবাকে নিয়ে আয়, আমরা বাইরে অপেক্ষা করছি। তার বাবা চলে গেলে এরা দেবাকে বুঝিয়ে সুঝিয়ে কেবিন থেকে নিয়ে যায়। বাহিরে বের হয় তারা একটা সিএনজি করে বাড়িতে চলে যায়। বাড়িতে এসে দেবার বাবা ঠান্ডা মাথায় দেবাকে বলেন, তুমি এই কাজটি কেন করলে? দেবা কিছুক্ষণ চুপ ছিল, এরপর জবাব দিল, কোনো অন্যায় না করেও আমি যখন শাস্তি পাচ্ছি তখন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। দিবা, বাবার ধমকে কেঁপে উঠল দিবা। তবু নিজের মনকে শক্ত রেখে বলল, বাবা, আমি তোমার সেই মেয়ে যাকে তুমি নিজ হাতে খাইয়ে দিতে, ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় আমার চুল আছড়ে দিতে, হাত ধরে স্কুলে নিয়ে যেতে, যখন যা খেতে চাইতাম নিয়ে চলে আসতে। তুমি আমায় এত স্বাধীনতা দিয়েছো, এত কিছু দিয়েছো, তাহলে আমি কেন তোমার সম্মানের কথা ভাববো না? বাবা, আমি ইরার মতো নই। ইরাকে তুমি ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলেও সে কিছু বলবে না, কিন্তু আমাকে তো তুমি জানো, আমি ছোট থেকেই জেদি। বিয়ের আগে একবারও আমার মতামত নিলে না। একটা ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে বাবা। উপস্থিত সবাই নীরব। মেয়ের কথায় চোখের পানি এসে গেল তার। সত্যি তো, দিবা যতই ছন্ন ছাড়া হোক, কোনোদিন তার বাবার কথা আর অমান্য সে করেনি। দিবার বাবা চোখ মুছে বললেন, মা আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিস আমায়। এবার থেকে তুই যা চাইবি আমি তোকে তাই করতে দেব। তোকে আমি তোর অমতে বিয়ে দেব না। বাবা, তুমি কেন ক্ষমা চাইছো? ভুল আমার, আমি ক্ষমা চাইছি। হয়তো তোমাদের যোগ্য মেয়ে হয়ে উঠতে পারিনি বলে তোমরা আমায় বিশ্বাস করে উঠোনি। ব্যাপার না, সময় দাও, তোমাদের যোগ্য মেয়ে হয়ে উঠবো। বাবা মেয়ে দুজন দুজনকে ধরে কাঁদতে লাগলো। একটা ভুল সিদ্ধান্ত জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তা আজ হারে হারে টের পাচ্ছে সবাই। দিন পঞ্জিকায় আজ রোববার। ব্যস্ত নগরীতে কোলাহল বাড়ছে ক্রমশ। ইট পাথরের শহরের সবচেয়ে বড় সমস্যা হলো ট্রাফিক জ্যাম। কর্মজীবীদের ছুটাছুটি চলছে নিত্যদিনের মতো। জ্যামে আটকা পড়ে চিন্তায় অস্থির এক একজনের মুখশ্রী। সঠিক সময়ে অফিসে পৌঁছাতে না পারলে চাকরি নিয়ে টানাটানি। গাড়ির হর্নের তীব্র শব্দে যেন অতিষ্ঠ হয়ে গেছে লোকজন। রেস্টুরেন্টে বসে বসে দিবার জন্য অপেক্ষা করছে মীরা। মেয়েটা বলল আজ দেখা করবে। আহান এখন সম্পূর্ণ সুস্থ। বরকে এতদিন দেখে রেখেছে মীরা। সেবা করে অন্যান্য বউদের মতো বরকে সুস্থ করেছে সে। সব ঝামেলা মিটে গেলে পড়ায় মনোযোগ বসায়। আয়নের সাথে কলেজে যায়, তার সাথে আসে। আজও কলেজ থেকে সোজা রেস্টুরেন্টে এসেছে। দিবার সাথে দেখা করে বাসায় যাবে। আয়ান আশেপাশে আছে, সে জানে দিবা আসবে। মীরা বলেছে তাকে, কিন্তু সে সামনে যাবে না। এমনিতেও তার জন্য অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে দিবাকে, তাই আর অশান্তি বাড়াতে চায় না। মীরার ফোনটা আয়নের কাছেই রেখে দিয়েছে। কিছুক্ষণ পর দিবা এসে উপস্থিত হয় রেস্টুরেন্টে। তার হাতে একটা শপিং ব্যাগ। মীরার সামনের চেয়ার টেনে বসে পড়ে সে। মীরা উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি অবস্থা তোর? এখন কেমন আছিস? মামা তোকে আর কিছু বলেনি তো? না, ভালোই আছি। শপিং করেছিস কি? হাতে ব্যাগ যে। শপিং করিনি, তবে এতে একটা জিনিস আছে, ওটা চার আমি তাকে ফেরত দিতে এসেছি। তাকে না পেলেও তার পরিবারের লোককে দিব। দেবা মুচকি হেসে বলে, কি জিনিস? তোর দেবরে রেখে আসা টেডি বিয়ার শুধু শুধুই পড়ে আছে, তাই আজ ফেরত দিতে এলাম। এর জন্যই এসেছিস? এটা না দিলে হয় না? রেখে দিতিস। অন্যের জিনিস নিজের কাছে রেখে কি করব? হ্যাঁ, ভালো বলেছিস, কি করবি, কিন্তু জিনিসটা তোর জন্য আনা। আমার জন্য হলেও আমি নিতে পারবো না। কিসের ভিত্তিতে নিব? মীরা, তোমার ফোন। ভাইয়া ক্রমাগত কল দিয়েই যাচ্ছে, প্লিজ ধরো ফোনটা। আয়নের আগমনে অপ্রস্তুত ছিল দিবা। ও এখানে কি করছে? তার মানে মীরা বলেছে সে আসছে। আয়নের চোখ পড়ে দিবার দিকে। চোখাচোখি হয় দুজনার। দিবা অন্যদিকে চোখ ঘুরে নেয়। মীরা এদিকে আহানের সাথে কথা বলতে থাকে। দিবার সাথে দেখা করতে এসেছে বলে কল কেটে দেয়। আয়ানকে ফোন দিয়ে দেয়। আয়ান চলে যেতে নিলে মীরা বলে, যেও না, দিবা নাকি তোমাকে কিছু দেবে।
মীরা দেবাকে যেন একটা গর্তে ফেলে দিল ইচ্ছে করে। আয়ান না বুঝে জিজ্ঞেস করে। কি ঠিক বুঝলাম না। দেবা উঠে আয়নের হাতে শপিং ব্যাগ ধরিয়ে দেয়, বলে, আপনার জিনিস। আয়ন চেক করে দেখে তার দেওয়া টেডি বিয়ারটা, যেটা দিবা নেয়নি। আয়ন মলিন হেসে বলে, ফেরত দেওয়ার প্রয়োজন ছিল না, রেখে দিতে। অন্যের জিনিস আমি আমার কাছে রাখি না। অন্যের মনটা তো ঠিকই নিয়ে গেছো। কঠোর দৃষ্টি নিক্ষেপ করে দিবা আয়নের চোখে। আয়নের অবস্থা আগের মতোই। এদিকে মীরা বেশ ভালোই মজা নিচ্ছে। দেবা কিছু না বলে চেয়ারে বসে পড়ে। হঠাৎ একটা মেয়ের আগমন ঘটে। সে এসে আয়নকে জড়িয়ে ধরে। আয়নকে ছেড়ে জিজ্ঞেস করে, আরে কি অবস্থা তোর? কতদিন পর বল। হ্যাঁ তো, তুই কোত্থেকে এলি? মঙ্গল গ্রহ থেকে এসেছি। হেসে দিল দুজন। মীরা কৌতূহল দৃষ্টিতে তাকালেও অন্যজনের চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। কাঁটা চামচ দিয়ে প্লেটে খসে যাচ্ছে। মীরা এটা দেখি তো আশ্চর্যের চরম সীমানায়। মেয়েটি বলল, তা এখানে কি করছিস? ভাবির সাথে এসেছি, এ আমার ভাবি। মীরাকে দেখিয়ে আয়ন বলল। মেয়েটি মীরাকে হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন আছেন? আমি আয়ানের ছোটবেলার বন্ধু। আমার নাম প্রীতি। আপনি আমাকে চিনবেন না, আমি এখানে থাকি না, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। মীরা কুশল বিনিময় করে। আমি ভালো আছি, তুমি ভালো? হ্যাঁ। আচ্ছা আয়ান, ইনি কে? দেবাকে দেখে প্রীতি জিজ্ঞেস করলো। আয়ন জবাবে বলল, আমার ভাবির কাজিন। প্রীতি দেবাকে বলল, হাই। দেবাও বলল, হ্যালো। আচ্ছা, টাটা। পরে একদিন এসে অনেক গল্প করব। বাই বাই ভাবি। মেয়েটা হেঁটে চলে গেল। মীরা আয়নকে বলছে, মেয়েটা তো বেশ মিষ্টি, কি সুন্দর করে কথা বলে। ও এরকম সবার সাথে মিশে যায়। অন্যদিকে একজন যেন কিছুতেই মেয়েটির প্রশংসা মেনে নিতে পারছে না। মীরা দেবাকে শুনিয়ে শুনিয়ে বলল, তোমার উচিত ছিল এরকম একটা মেয়ের সাথে প্রেম করা। দেখলে কত সুন্দর করে আমায় আপন করে নিল। বোমা ফাটালো মীরা। বিস্ফোরণ হওয়ার আগে আয়ন গায়েব। দূর থেকে লুকিয়ে দেখছে দেবাকে। দেবা এবার মুখ খুলল। এতই যখন ভালো, তাহলে তোর দেবরকে বিয়ে দিয়ে দে না মেয়েটির সাথে। ঠিক বলেছিস, ভাবছি বাসায় গিয়ে জানাবো। দাঁতে দাঁত পিষছে দিবা, কিন্তু কেন সে সহ্য করতে পারছে না। এসব নিজেও বুঝে উঠতে পারছে না। রাগ দেখে মীরাকে বলে, আসছি, ভালো থাকিস। দেবা উঠে গেল। মীরা বলল, খাবারটা খেয়ে যা। আমার পেট ভরে গেছে। দেবা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আয়ানও মীরার কাছে আসলো। দুজন দুজনের দিকে তাকালো। তারপর দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ল। দেবার রেখে যাওয়া খাবারটি আয়ান খেয়ে শেষ করলো। দেবা একটুও খায়নি। এরপর তারা দুজন বাসায় চলে গেল। পরন্ত বিকেল, সূর্য হেলে পড়েছে পশ্চিম দিকে। দূরে তাকালে হালকা হালকা কুয়াশা দেখা যায়। পিয়াউমিকে নিয়ে ছাদের দোলনায় বসে আছে মীরা। আহানের এখন প্রচুর কাজের চাপ। সকালে যায়, দুপুরে আসে, দুপুরে খেয়ে আবার চলে যায়, আবার রাতে আসে। গুনগুন করে গান গাইছে মীরা। কয়েকদল পাখি এসে ভিড় করেছে ছাদে। এটা সেটা টুকিয়ে যাচ্ছে। মীরা তাদের দিকে তাকিয়ে আছে। পাখিদের জীবন কত সুন্দর। ডানা মেলে আকাশে ঘুরে বেড়ায়, যেখানে ইচ্ছে করে সেখানে যেতে পারে। একসময় আয়ন ছুটতে ছুটতে এলো মীরার কাছে। মীরা আয়নকে এভাবে আসতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে, হাঁপাচ্ছ কেন? মীরা, তোমার ভাবির অবস্থা ভালো না। মিরাজ ভাইয়ার সাথে একটু আগে দেখা হয়েছে, তিনি ভাবিকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন, সাথে তোমার মাও যাচ্ছে। মীরা দ্রুত দোলনা থেকে উঠে গেল। চোখ মুখ কেমন অস্থির হয়ে উঠেছে। পিয়াউমিকে আয়নের কোলে দিয়ে দৌড়ে ছাদ থেকে নেমে গেল। রুমে এসে চুল বেঁধে বোরকা আর হিজাব বেঁধে নিল। মিরাজকে কল দিয়ে জেনে নিল কোন হসপিটালে আছে তারা। মিরাজের দেওয়া ঠিকানায় আয়নকে নিয়ে চলে গেল মীরা। হসপিটালের করিডরে পায়চারি করছে মিরাজ। স্নিগ্ধার অসহ্য যন্ত্রণা সে মেনে নিতে পারছে না। নিজেকে খুব অসহায় লাগছে তার। শেষবার স্নিগ্ধা তার হাত ধরে বলেছিল, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের সন্তানকে তুমি দেখে রেখো। প্লিজ অন্য কাউকে বিয়ে করো না, আমি সহ্য করতে পারবো না। কথাগুলো এখনো কানে বাজছে মিরাজের। হন্তদন্ত হয়ে ছুটে এলো মীরা। সবার চিন্তিত মুখ দেখে মীরাও চিন্তায় অস্থির। সবাই দোয়া করছে স্নিগ্ধার যেন কিছু না হয়। একজন নার্স এসে মিরাজের কোলে একটা মেয়ে বাচ্চাকে তুলে দিল। হাসি মুখ নিয়ে বলল, আপনার মেয়ে। মিরাজ মেয়েকে কোলে নিল। নার্সের দিকে তাকিয়ে রইল জিজ্ঞাসু দৃষ্টিতে। নার্সটি মুচকি হেসে জবাব দিল, চিন্তা করবেন না, আপনার স্ত্রীও ভালো আছে। হাসি ফুটল মিরাজের মুখে। এক ধ্যানে নিজের নবজাতক মেয়ের দিকে তাকিয়ে আছে।
3বার মাশাল্লাহ বলল। মায়ের কোলে দিয়ে এক জায়গায় গিয়ে মেয়ের কানে আজান দিল সে। মীরা বাচ্চাটিকে নিয়ে কত আদর করছে। সবাই একবার বাচ্চাটিকে কোলে নিল। এরপর নার্স এসে বাচ্চাটিকে নিয়ে চলে গেল। আয়ান মীরার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমার একটা ভাতিজা চাই। মীরা আয়নের দিকে তাকিয়ে আছে বিরক্তি নিয়ে। এই মুখ বন্ধ রাখো, লাগামহীন কথা বলবে না। আমি বুঝি একটা ভাতিজা ডিজার্ভ করি না? না করো না, এত কথা বলো কেন? ভাবি হই তোমার, মুখ সামলে। তোমরা এমন কেন? একটা বাচ্চা নিলে কি হয়? আবার তোমাকে বললাম না চুপ থাকতে, চুপ থাকো। এদেশে ভালো মানুষের ভাত নাই? যেখানে ভাত আছে সেখানে যাও, উল্টো পাল্টা কথা শুধু। মীরা আয়নের কাছ থেকে চলে গেল। আহানকে ফোন দিয়ে সবটা জানালো। অনেক রাত হয়ে যাওয়ায় আয়ান মীরাকে নিয়ে হসপিটাল থেকে বাসায় চলে এলো। আজ মীরার জন্মদিন। রাত থেকেই অনেক উইশ পেয়েছে সে। ভাইয়া সহ পরিবারের সবাই ফোন করে উইশ করেছে। কাছের কিছু ফ্রেন্ডরা ফোন করেছে। সোশ্যাল মিডিয়ায়ও অনেক উইশ পেয়েছে সে। কিন্তু আশ্চর্য, রাত পেরিয়ে সকাল হলো, আহান তাকে উইশ করলো না। আহানকে জানে না মীরার জন্মদিন। খুব খারাপ লাগলো মীরার। বাসার কেউই জানে না মীরার জন্মদিনের ব্যাপারে, তাই বোধহয় কেউই উইশও করেনি। আহান কি মিরাজের কাছ থেকেও শুনেনি? সকাল থেকেই মীরার মন খারাপ। আহান মীরাকে না জানিয়েই চলে গেছে। এটাও মীরাকে অবাক করলো। আহান কখনো তাকে না বলে বাইরে যায় না। আজ তার কি হলো? ভীষণ অভিমান করলো মীরা। বাসার সবাই এমন আচরণ করছে যেন সব স্বাভাবিক। কলেজে এসে স্যারের লেকচার শুনছে মীরা। স্যার যা বলছেন সব মস্তিষ্কে ঢুকিয়ে নিচ্ছে সে। কিন্তু একটু পরেই সে অন্য ধ্যানে চলে যায়। মন খারাপ নিয়ে ভাবতে থাকে, আহান মীরাকে একটা উইশ কেন করেনি? না জানলে সোশ্যাল মিডিয়ায় তো খবর পাওয়া যায়। তাও আহান দেখেনি। কয়েকটা ঘন্টা ক্লাস করে মীরাদের চলে যেতে বলা হয়। আজ একসাথে ফুটবল ও ক্রিকেট খেলা চলছে অন্য কলেজদের সাথে, তাই স্যারদের মধ্যে সবাই সেখানে উপস্থিত থাকবেন। কলেজের ছেলে মেয়েদের দুটি বাসে করে খেলা দেখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মীরা সহ আরও অনেকেই যাবে না, তাই যাদের আগ্রহ আছে শুধু তারাই খেলা দেখতে যাবে। কলেজ ইতিমধ্যেই ফাঁকা হয়ে গেছে। মীরা রাজবাসায় যেতে ইচ্ছে করছে না। কলেজের বটমূলে বসে আছে সে। মীরার কয়েকজন বান্ধবী এসে তাকে জন্মদিনের উইশ করে। মীরা চমকে যায়। তারা মীরার জন্য কেক ও গিফট নিয়ে আসে। মীরা নিজের কষ্টটা চেপে রেখে হাসার চেষ্টা করে। ওরা তার জন্য কত কিছু করছে। এখন মন খারাপ দেখে তাদের আনন্দে পানি ঢালতে চায় না। মীরাকে সবাই কেক কাটতে বলে। মীরা তার সব বান্ধবীদের নিয়ে জন্মদিনের কেক কাটে। সবাইকে কেক খাইয়ে দেয়। ওরাও মীরাকে কেক খাইয়ে দেয়। এরপর গিফটগুলো দেয়। মীরা ওদের গিফট পেয়ে খুশি হয়ে যায়। ওরা মীরাকে নিয়ে রেস্টুরেন্টে যায়। মীরার পছন্দের খাবার ওকে খাওয়ায়। মীরা সত্যি অবাক হয়ে যায় ওদের কাণ্ড দেখে। ফুরফুরে মুড নিয়ে সে বাসায় আসে, কিন্তু বাসায় এসেই তার মুডটা খারাপ হয়ে যায়। ড্রয়িং রুমে কাউকে দেখলো না সে, তাই তার হাতের গিফটগুলো কেউ দেখেনি। রুমে এসে দেখে সকালে যেভাবে রুমটা রেখে গিয়েছে এখনও ঠিক তেমনই আছে। তাহলে কি আহান আসেনি? মীরা গিফটগুলো আলমারিতে রেখে আহানের নাম্বারে কল দেয়। আহানের ফোন ক্রমাগত বাজতে থাকে, কিন্তু ওঠানোর নাম নেই। মীরা যেন আরও ভেঙে যায়। আজ আহানের কি হলো? জন্মদিনের উইশও করলো না, সকালে না বলে চলে গেল। মীরা দেখলই না, আর এখন ফোন তুলছে না। সব অগোছালো লাগছে মীরার। ফোনটা বিছানায় ছুঁড়ে ওয়াশরুমে চলে গেল সে। বিকেলের দিকে বসে বসে ফেসবুক স্ক্রল করছিল মীরা। বাসার কেউ তো তাকে উইশ করেনি, তাই ফেসবুকে সময় কাটাচ্ছে। যারা তাকে শুভেচ্ছা জানিয়েছে তাদের ধন্যবাদ দিচ্ছে সে। দুপুরের দিকে অনেক কষ্টে খেয়েছে মীরা। সবার এত অবহেলা মেনে নিতে পারছে না। গলায় খাবার আটকে যাচ্ছে বারবার। খাবার যেন গলা থেকেই নামছে না। মীরার বিকাশে কিছু টাকা এসেছে। কয়েকদিন আগে অনেকগুলো টি শার্ট ও পাঞ্জাবিতে হ্যান্ড পেইন্টিং করে দিয়েছিল সে। বেশ ভালোই সেল হয়েছে। এইগুলোর পেমেন্ট সব মীরার অ্যাকাউন্টে এসেছে। এই কাজটা আয়ন করেছে। বর্তমানে সে খুব ভালো ডিজাইনের জ্যাকেট, হুডি ও শার্ট বানাচ্ছে। মীরার এটা প্রথম আয় করা অর্থ। নিজের কাছ থেকে কিছু আয় করার মতো আনন্দ বোধহয় পৃথিবীতে আর কিছু নেই। তারা দুই ভাই আজ বাসায় নেই। এদের হয়েছেটা কি মীরা বুঝতে পারছে না। উইশ করতে হবে না, অন্তত বাসায় তো আসুক, কলটা তো ধরুক। না, তা করবে না। উপায় না পেয়ে দেবার সাথে চ্যাটিং করছে মীরা। হঠাৎ কোত্থেকে যেন আয়ান চলে আসে। মীরা ফোন থেকে চোখ সরিয়ে আয়ানকে দেখে। আয়ান হাসছে। মীরা বলে, কোথায় থাকো তোমরা, কিছু বলবে? আয়ান মীরাকে বলে, হ্যাঁ, সারপ্রাইজ দিতে এসেছি। মীরা ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি সারপ্রাইজ?
তখনই আয়ান পেছন থেকে একটা স্প্রে বের করে মীরার দিকে ছুঁড়ে মারে। মীরা স্প্রের গন্ধে কাশতে শুরু করে এবং ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসে তার। পরিশেষে অজ্ঞান করে বিছানায় পড়ে যায়। মীরার যখন জ্ঞান ফিরে চোখ খুলে সব অন্ধকার দেখে মীরা, গা কেমন ভারী হয়ে আছে। এই অন্ধকারে মীরা কখন এলো? এতটাই অন্ধকার যে মীরা কিছুই দেখছে না। মীরা তার মোবাইলটা খোঁজার চেষ্টা করছে, অনেক হাতাহাতি করেও পায় না। এই অন্ধকারে থাকতে মীরার ভীষণ ভয় করছে। আস্তে করে উঠে বসে মীরা। গায়ের পোশাকটা ভারী লাগছে। গায়ে হাত দিয়ে বোঝার চেষ্টা করছে সে কি পরে আছে। থ্রি পিস তো মনে হচ্ছে না, গাউনের মতোই লাগছে। মুখটাও কেমন আটা আটা হয়ে আছে। মীরা অন্ধকারের মধ্যেও হাতাহাতি করে হাঁটতে থাকে। হাতেই কিছু একটা লাগতেই মীরা বুঝে সে দরজার কাছে এসেছে। দরজায় দাঁড়িয়ে আহানকে ডাকতে থাকে। পুরো বাসাটা অন্ধকার হয়ে গেছে। ওকে একা রেখে সবাই কোথায় চলে গেল? মীরার কান্না পাচ্ছে। চিৎকার করে সে আহানকে ডাকছে। আহান কোথায় আপনি? আমার খুব ভয় করছে। মীরা কাঁদতে কাঁদতে দরজার সাথে ঠেস দিয়ে বসলো। ভয়ে জড়সড় হয়ে আছে সে। হঠাৎ করে পা চালিয়ে মীরাকে ডেকে তার কাছে উপস্থিত হয় আহান। মীরা, কোথায় তুমি? মীরা জবাব দেয়, আমি দরজার সামনে বসে আছি। আপনি কোথায় আহান? প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। আহান মীরার কাছে এসে তাকে ধরে। এই তো আমি, একদম ভয় পাবে না। আপনারা সবাই খুব খারাপ। আমাকে এই অন্ধকারের মধ্যে একা রেখে কোথায় গেছেন? তুমি আগে উঠো। খুব ভয় পেয়েছো না? সরুন, লাগবে না আপনার সাহায্য। সরি মীরা। মীরা দ্বিতীয়বার কাঁদতে নিলেই আহান বলে, প্লিজ কেঁদো না, চেহারা নষ্ট হয়ে যাবে তো। আমি এখানে ভয়ে শেষ হয়ে যাচ্ছি আর আপনি এসছেন চেহারা নষ্ট হয়ে যাচ্ছে তা বলতে? আসো, আমি তোমাকে নিচে নিয়ে যাচ্ছি। আহান মীরার হাত ধরে তাকে নিজের সাথে করে নিচে নামছে। মীরা অন্ধকারে শক্ত করে আহানের হাত ধরে রেখেছে। নিচে নেমে আসার পর আহান মীরার হাত ছেড়ে দেয়। মীরা বলল, আপনি আমার হাত ছেড়ে দিলে কেন? কোথায় যাচ্ছেন? আহানের আর কোনো সারা শব্দ পাওয়া যায় না। মীরা কাঁপছে ক্রমশ। হুট করেই চারদিকে আলো জ্বলে উঠল। মীরা চারদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। এত আলো! পুরো ড্রয়িং রুমে ডেকোরেশন করা হয়েছে। ফুল ও বেলুন দিয়ে সবটা সাজানো হয়েছে। চারপাশে মীরার কাছের সব মানুষজন একসাথে। তারা মীরাকে উদ্দেশ্য করে বলে উঠল, হ্যাপি বার্থডে মীরা। মীরা কিংকর্ত বিমূঢ়। এসব দেখে মীরা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ওরা ওকে এভাবে সারপ্রাইজ দিবে মীরা ভাবতেও পারেনি। মীরার মা, বাবা, মিরাজ, স্নিগ্ধা, আয়নের বাবা মা, প্রীতি, আয়ান, ইরা ও সাইমুন, এরা সবাই এসেছে। মীরা ওদের দেখে এই খুশিতে কান্না করে দিল। মীরার মা মেয়ের কাছে এসে বললেন, এই বোকামে, জন্মদিনে কেউ কাঁদে? তোমরা সবাই খুশি হোসনি? খুব খুশি হয়েছি মা। এটা আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ। মীরা কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কে দিয়েছে? তখন আয়ান মীরার কাছে এসে বলে, ভাইয়া ভাইয়া সবটা প্ল্যান করেছে। ভাইয়া তোমাকে উইশ করেনি কারণ এই সারপ্রাইজটা দিবে বলে। এইসব যা দেখেছো সব ভাইয়া নিজেই সাজিয়েছে। আমাদেরও বলেছে আমরা যেন তোমাকে উইশ না করি। মীরার দু চোখ আহানকে খুঁজছে, কিন্তু ও কোথায় গেল? আয়ান বলল, চিন্তা করো না, ভাইয়া আসছে, কেক আনতে গেছে, আগে নিজেকে দেখে নাও। আয়ন একটা বড় আয়না নিয়ে সে মীরার সামনে ধরে। মীরা নিজেকে চিনতেই পারছে না। মীরার পরনে নীল রঙের গাউন, মুখে হালকা মেকআপ, কানে ছোট ছোট দুল, খোলা সিল্কি চুলের কিছু অংশ ডান কাঁধ হয়ে সামনের দিকে পরিপাটি হয়ে আছে, আর কিছু অংশ পিছনে। বাম পাশে গাউনের ওড়না, এক হাতে নীল ছুরি ও অন্য হাতে ঘড়ি, মাথায় একটা সাদা মুকুট। মীরা সাজলো কখন? আয়ন বলল, তোমাকে আমরা অজ্ঞান করে এসব করেছি। তোমাকে সাজানো হয়েছে পার্লার থেকে লোক নিয়ে এসে। তারপর ভাইয়া এসব করলো। সবাইকে জানানো সন্ধ্যায় বাসায় আসতে। প্রীতি মীরার কাছে এসে বলে, ইউ লুক সো কিউট। তোমাকে সুন্দর লাগছে প্রীতি। মীরা হেসে জবাব দিল, স্নিগ্ধার কোলে তার মেয়ে। মীরা হেঁটে স্নিগ্ধার কোল থেকে বাচ্চাটাকে নিল। আদর করতে করতে বলল, জানিস তোর আর আমার জন্ম মাস এক। তোর আর আমার মাঝে 1 সপ্তাহের তফাৎ। কি সুন্দর না? মীরা মিরাজের দিকে তাকে বলে, নাম কি রাখলি? তুই বল কি রাখবো? তোর দেওয়া নামেই সবাই ডাকবে। মীরা কিছুক্ষণ ভাবল, মুচকে হেসে বলল, মেহজাবিন। মাশাআল্লাহ, এটা সুন্দর একটা নাম। পছন্দ তোদের? স্নিগ্ধা বলল, আজ থেকে আমরা ওকে মেহেজাবিন বলে ডাকবো। তোমরা আমাকে এতটা গুরুত্ব দাও ভাবি কেন? তোমাদের নিজস্ব একটা পছন্দ আছে না?
তুমি আমাদের সবার চোখের মণি, তুমি যা বলবে তাই হবে। মীরা মেহজাবিনকে তার মায়ের কোলে দিয়ে চলে যায়। একটু পর আহান আসে কেক নিয়ে। আহানকে দেখে মীরার চোখ যেন পলক ফেলছে না। আজ আহান একটা নীল রঙের স্যুট পরেছে, মীরার গাউনের সাথে মিল রেখে পরেছে। গায়ে সাদা শার্ট, পায়ে ব্ল্যাক শুজ। যেভাবে হিরোর মতো এন্ট্রি নিয়ে আসছে, মীরা তো দেখে এক দফা ক্রাশ খেলো। আহান কেকটা নিয়ে মীরার সামনে এলো। মীরার দৃষ্টি এখন স্থির তার ব্যক্তিগত মানুষটার উপর। এক ধ্যানে তাকিয়ে আছে সে আহানের দিকে। আহান তাকে বলল, হ্যাপি বার্থডে শেহজাদি। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল মীরার। শীতল কণ্ঠে বলল, থ্যাংক ইউ মিস্টার। আহান একটা ছুরি মীরার হাতে ধরে দিল। সবাই ডেকে নিল মীরা ও আহান দুজনেই পাশাপাশি। মীরা আহানের হাত ধরে কেক কাটলো, সেটা আহানকে খাওয়ালো। আহানও তাকে কেক খাওয়ালো। তারপর এক এক করে কেক খাওয়ানো শুরু হলো। সবার সামনে আহান মীরাকে একটা লকেট পরিয়ে দিল, যেখানে আহান ও মীরার নাম লেখা আছে। মীরা এটা দেখে খুব খুশি হয়ে গেল। আয়ান জোরে মিউজিক চালিয়ে দিল। আহানকে বলল মীরার সাথে যেন একটা কাপল ডান্স করে। মীরা লজ্জায় মিশে গেছে একেবারে। আহান নিজে থেকেই মীরার দিকে হাত বাড়িয়ে দিল। আহানকে একে করে প্রত্যাখ্যান করবে মীরা? সেও আহানের হাতে হাত রাখলো। গান চলছে, সেই সাথে ওদের কাপল ডান্স। সবাই মুগ্ধ হয়ে দেখছে ওদের দুজন দুজনের কাছাকাছি পাশাপাশি। সুন্দর একটা মুহূর্ত চলছে। মীরা আহানকে বলল, আপনি দিন দিন অনেক স্মার্ট হয়ে যাচ্ছেন মিস্টার। সুদর্শনও বটে। একটা কথা বলে রাখছি, আমি ছাড়া আমার ব্যক্তিগত মানুষটার ওপর যেন কারো ছায়া না পড়ে, তাহলে কিন্তু আপনার খবর আছে। আহান মীরাকে ঘুরে বলল, কারো ছায়া পড়বে না, এইটুকু বিশ্বাস রাখতে পারো। ওদের কাপল ডান্স শেষ হলে সবাই জোরে তালি দিল। মীরার জন্মদিনে আয়ান তার গিটারটা নিয়ে গান শুরু করলো। আয়ানের সাথে গানের ছন্দ মেলাচ্ছে প্রীতি। মীরা খুব এনজয় করছে। প্রীতি আর আয়ান মিলে মীরা ও আহানের বেশ কিছু কাপল পিক তুলেছে। আয়ান অনেক সুন্দর করে তার ক্যামেরায় মীরা ও আহানের নাচের ভিডিও করেছে। সবশেষে সবাই একসাথে খেতে বসেছে। সবাই আজ খুশ মেজাজে রয়েছে। খাওয়া দাওয়া শেষ হলে এক এক করে সবাই মীরাকে তার জন্য নিয়ে আসা গিফট দেয়। মীরা ইরাকে দেখে বলে, দিবা আসেনি? জিজ্ঞেস করেছিলাম, বললো ওর শরীর ভালো লাগছে না। ও, মীরা জানে দিবা কেন আসেনি। শরীর ভালো না তো বাহানা মাত্র। আড্ডা দিতে দিতে রাতের অর্ধ ভাগ হয়ে গেল। মীরাকে নিয়ে আহান নিজেদের রুমে চলে গেল। মীরা ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। আহান তাকে উঠিয়ে দিল, বলল বসতে। নিজের পরনের স্যুটটা খুলে ফেললো আহান। পরনের শার্টটা গায়ে রাখলো। মীরাকে বলল, তোমাকে আমার আরও একটা গিফট দেওয়ার আছে মীরা। মীরা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, কি? আহান মীরার হাত ধরে বলল, এসো আমার সাথে। আহান মীরাকে নিয়ে নিজেদের রুম থেকে বের হয়ে গেল। দোতলার মধ্যেও প্রায় 4 থেকে 5টা রুম আছে, কিন্তু কখনো মীরা বাকি রুমগুলোতে চোখ বোলায়নি। আহান একটা ছোট্ট রুমে মীরাকে নিয়ে গেল। দরজা খুলে মীরাকে দেখে বলল, পছন্দ হয়েছে কিনা দেখো তো। মীরা চারদিকে চোখ বোলালো। এটা যেন আস্ত একটা লাইব্রেরি। ছোট থেকে বড় 4-5টা বুকশেলফ, সারি সারি বই রাখা আছে বুকশেলফগুলোতে। আলোয় চারপাশটা অসম্ভব সুন্দর লাগছে। মীরা আস্তে আস্তে সব কিছু দেখছে। কত লেখক লেখিকার বই আছে এখানে। মীরার প্রিয় লেখকেরও বই আছে। আহান পাশ থেকে বলল, পছন্দ হয়েছে? খুব খুব খুব। আজ থেকে এটা তোমার। বই পড়ার জন্য আলাদা টেবিল চেয়ারও আছে। ইচ্ছে হলে বই নিয়ে গিয়ে রুমেও পড়তে পারো। আপনি আজ আমাকে শুধু সারপ্রাইজই দিয়ে যাচ্ছেন। তোমার কাছে আমার কিছু চাওয়ার আছে মীরা। গম্ভীর হয়ে বলল আহান। মীরা জিজ্ঞেস করলো, কি চাই আপনার? আহান নিশ্চুপ। তার খুব অস্বস্তি হচ্ছে। যদি মীরা রাগ করে তাহলে কিভাবে সামাল দিবে সে? কি হলো বলুন। কিছু না। মানে একটু আগেই তো বললেন কিছু চাই আপনার। অনেক ধকল গেছে, চলো চেঞ্জ করে ঘুমাবে। ঠান্ডাও পড়ছে ভীষণ। আপনি কিন্তু বললেন না। আমি মজা করেছি, চলো। আমি বিশ্বাস করি না। আরে বললাম তো কিছু না, আমি মজা করেছি। মীরা আর কিছুই বলল না, তবে মনে মনে রাখলেও কিছু তো বলতে চেয়েছে সে। আহানের সাথে আবারও নিজেদের রুমে চলে গেল। সকালবেলা টুংটাং মেসেজের শব্দে ঘুম ভাঙে আয়ানের। কেউ মেসেজ দিচ্ছে আয়ানকে। হোয়াটসঅ্যাপেও ক্রমাগত মেসেজ দিয়ে যাচ্ছে। ঘুম ঘুম চোখে আয়ান ফোনটা হাতে নিল। একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসছে। অজানা ব্যক্তিটি আয়ানকে মেসেজ দিয়ে বলল, আপনার কি একটু লাজ শরম নেই? এমন একটা মেসেজ পেয়ে লাফ দিয়ে উঠল আয়ান।
এরপর দেখে হোয়াটসঅ্যাপেও মেসেজ দিয়েছে। সেখানে লিখেছে, মেয়ে পটাতে ভালোই কায়দা জানেন, একটা গেলে আরেকটা আসবে। আপনি নাকি ভদ্র, এই তাহলে ভদ্রতার নমুনা। আপনাকে আমার ঘেন্না লাগে, আই হেট ইউ। মেজাজ বিগড়ে যায় আয়ানের। কে এই মেসেজকারী? হোয়াটসঅ্যাপে তার একটা পিক দেওয়া আছে। আয়ান পিকটা জুম করে দেখে একটা মেয়ের ছবি, তবে ছবিটায় সে নিজেকে হাইড করে রেখেছে। তাই আয়ান বুঝলো না এটা কে। আয়ান তাকে রিপ্লাই দিল, এই যে মিস, অনেকক্ষণ ধরেই আপনার বকবক শুনতেছি, সমস্যা কি আপনার? মেয়েটি কিছুক্ষণ পর একটা ছবি পাঠায় আয়ানকে। আয়ান দেখে ছবিটি তার আর প্রীতির। কাল একসাথে ওরা দুজন ছবি তুলেছে। আয়ান তার ফেসবুকে প্রোফাইলেও দিয়েছে। ক্যাপশনে লিখেছে, হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পেলাম। আয়ান বুঝতে পারছে না এই ছবিটি মেয়েটি কেন তাকে দিল। মেয়েটি বলল, আপনি ওকে পছন্দ করেন? আয়ান ভ্রু কুঁচকে নিল। মেসেজে লিখলো, কেন? তার সাথে ছবি তুলে আপনার প্রোফাইলে দিয়েছেন, তার মানে নিশ্চয়ই তাকে আপনি পছন্দ করেন। যদি করেও থাকি তাহলে আপনার সমস্যা কোথায়? আপনি কে? আমার নাম্বার কোথায় পেলেন? আপনার ফেসবুক থেকে আপনার নাম্বার নিয়েছি। আমার অনেক সমস্যা, আপনি একটা ভণ্ড প্রতারক। আরে ভাই, কে আপনি? কি করেছি আমি? আপনি খারাপ লোক। আপনি না একজনকে ভালোবাসেন, তাহলে অন্য একটা মেয়ের সাথে ছবি তুলে আপদেন কেন? 1 মিনিট, আপনি জানলেন কি করে আমি একজনকে ভালোবাসি? আমি সব জানি। দেখুন মিস, আমার লাইফ, আমার ইচ্ছে, আমি কি করব না করব। হ্যাঁ সেটাই তো, আপনি তো কাউকে ভালোই বাসেননি। এই একদম চুপ, অনেকক্ষণ ধরে আপনার কথা শুনতেছি। প্রীতি শুধুমাত্র আমার বন্ধু, এর বাইরে কিচ্ছু না। আর আমি যাকে ভালোবাসি সে আমার মনে প্রাণে সবখানে আছে। আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আমার ভালোবাসা আপনি বুঝবেন না, তাকে আমি না পেলেও আজীবন ভালোবাসবো। সে যদি একবারও মুখ ফুটে বলে সে আমাকে ভালোবাসে, তাহলে আমি দুনিয়ার কাউকেই পরোয়া করি না। আমার শুধু সে হলেই চলবে। আপনি কান খুলে শুনে নিন, আই স্টিল লাভ হার। আয়ান ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। আর কোনো মেসেজও আসে না তার কাছে। সূর্যি মামার তপ্ত রোদের আলো জানালা ভেদ করে এসেছে মীরাদের রুমে। শীত সকালে, এত সকালে ঘুম থেকে ওঠা হয় না মীরার। তবে নামাজ পড়ার জন্য উঠে আবার ঘুমিয়ে যায়। আহানের উপর শুয়ে আছে মীরা। লোমহর্ষ উন্মুক্ত আহানের বুকের উষ্ণতা মীরাকে আরও কাছে টানছে যেন। আহানের শার্টটি টেনে ধরল সে। ভারী নিঃশ্বাস উপচে পড়ছে আহানের গলায়। দুহাতে আঁকড়ে ধরে আহানকে। আহান নড়ে চড়ে মীরাকে নিয়ে ডান পাশে কাত হয়ে শুয়ে পড়ে। দুহাতে মীরার কোমর চেপে ধরে আরও কাছে টেনে নেয় তাকে। মিষ্টি আলিঙ্গনে নিজেদের হারিয়ে ফেলে তারা। ঘড়ির কাঁটায় 9টা বাজছে। আহান থানায় যাওয়ার জন্য রেডি হয়ে গেল। মীরা আহানের যাবতীয় সব জিনিস গুছিয়ে দিয়েছে। আহান বেড়ে গেল। বাসায় তেমন কোনো কাজ না থাকায় মীরা লাইব্রেরি রুমে এলো। বুকশেলফ থেকে বেছে বেছে একটা বই নিল। চেয়ারটা নিয়ে বসে পড়লো ওখানে। মনোযোগ সহকারে বই পড়তে নিল। বই পড়ার ফাঁকে চারপাশে তাকালো সে। এই ঘরটায় কেমন একটা শান্তি শান্তি অনুভব হচ্ছে তার। কিছুক্ষণ বই পড়ে বইটা বন্ধ করে দিল মীরা। শেলফে রেখে উঠে গেল। রুমের জানালার পাশ ঘেঁষে দাঁড়ালো সে। একটা সুন্দর বাগান দেখতে পায়, কত শত গাছ বাগানটায়। মৌসুমি নানা ধরনের ফুল ফুটে আছে। জানালা থেকে বেশ ভালোই সুন্দর লাগছে। সামনে গেলে না জানি কত সুন্দর। বাগানে কখনো মীরার যাওয়া হয়নি, আসলে সুযোগই পায়নি সে। এখানে একটি কোণে নাকি আহানের মায়ের কবর আছে। মীরা এখনো তার শাশুড়ির কবর দেখতে যায়নি। আহান কখনো তাকে নিয়ে যায়নি। আহান খুব ইমোশনাল। মায়ের কবরের সামনে গেলেই সে আবেগপ্রবণ হয়ে যায়। ফলস্বরূপ কান্না করতে থাকে বাচ্চাদের মতো। মীরা এই কথাটা শুনেছে আয়ানের কাছ থেকে। তবে আয়ান প্রায় সময়ই কবর জিয়ারত করতে যায়। আহান তার মায়ের কবরের কাছে যেতে ভয় পায়। মীরা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। লাইব্রেরি রুম থেকে বেরিয়ে পড়ল সে। দোতলা থেকে নেমে ড্রয়িং রুমে এলো। মীরার শাশুড়ি পপকর্ন ভাজছে। মেয়েটা রান্নাঘরে গেল। তার শাশুড়ি তাকে ভাজা পপকর্ন দিলেন। সে হেসে এক বাটি পপকর্ন নিয়ে সোফায় বসে পড়ল। টিভি অন করে কার্টুন দেখছে আর একটা একটা করে পপকর্ন মুখে পড়ছে। দোতলার বারান্দা থেকে আয়ান নিচে তাকিয়ে মীরাকে দেখতে পায়। সে এখন কার্টুন দেখায় ব্যস্ত হয়ে পড়েছে। আয়ান মীরাকে কিভাবে ডাকবে বুঝে উঠতে পারছিল না। টপ থেকে একটা প্লাস্টিকের ফুল নিয়ে দোতলা থেকে সোজা মীরার মাথার উপর ফেলল সে। মাথায় কিছু একটা পরায় উপরে তাকায় মীরা। আয়ান হাত দিয়ে ইশারা দিল মীরাকে। পপকর্নের বাটি হাতে নিয়ে এসে দোতলায় উঠে গেল। আয়ানের সামনে এসে জিজ্ঞেস করে, এরকম অসভ্যের মতো ফুল ছুঁড়েছো কেন? ডাকলেই তো পারতে। সরি, আমি একটা জরুরি কথা বলার ছিল। কি? আমি কার্টুন দেখবো, তাড়াতাড়ি বলো। আয়ান তার পকেট থেকে মোবাইলটা বের করলো। এরপর একটা নাম্বার এনে তা মীরাকে দেখিয়ে বলল,
এই নাম্বারটা চিনো? মীরা ভ্রুকুচকে নাম্বারটার দিকে তাকালো, কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, লাস্ট ডিজিট 70। মনে করতে পারছি না, দাঁড়াও আমি ফোন দেখি। মীরা আঁচলের নিচ থেকে তার ফোনটা বের করলো। কল লিস্ট ট্যাগ করে একটা নাম্বার পেল সে। আয়নের দেওয়া নাম্বারের সাথে মিলিয়ে দেখলো, তড়িৎ গতিতে বলল, এটা তো দিবার নাম্বার, তুমি পেলে কোথায়? আয়ন বুঝলো সকালের অজানা মেসেজকারী আসলে কে। মীরাকে সে বানিয়ে বলল, আসলে মনে পড়ছে না, ওকে আমি ডিলিট করে দিচ্ছি। আশ্চর্য, ডিলিট করবে কেন? রেখে লাভ? ফোন দিয়ে কথা বলতে পারো। মীরা, আমি তার কেউ নই যে কোনো দিনই সে রিসিভ করে হেসে হেসে কথা বলবে আমার সাথে। আমি মামাকে বুঝিয়ে বলবো। যাকে পছন্দ করি তার থেকে কোনো রেসপন্স নেই, তার বাবাকে জানিয়ে কি হবে? তুমি এক কাজ করো, এসব ভাবনা বাদ দিয়ে ভাইয়ার সাথে সময় কাটাও, আমাকে নিয়ে এত ভেবো না। আয়ান কথাগুলো বলে চলে গেল। মীরা মন খারাপ করে নিচে নেমে এলো। সোফায় বসে ভাবছে আয়নের বলা কথাগুলো। কি কষ্ট ছেলেটার মনে। দরজা দিয়ে কাউকে আসতে দেখে মীরা উঠে দাঁড়ালো, শাড়ির আঁচল টেনে মাথায় ঘুমটা দিল। একজন মহিলা এসেছেন এবং তার সাথে একটা মেয়ে। মীরাকে উপেক্ষা করে তারা ভিতরে ঢুকে গেলেন। মীরার শাশুড়ি সবে রান্নাঘর থেকে বের হলেন, তাদের দেখেই থমকে গেলেন। মহিলাটি মীরার শাশুড়িকে জড়িয়ে ধরে বলল। মীরার শাশুড়ি হেসে জবাব দিল, ভালো, আপনি ভালো আছেন আপা? অফিসে গেছে? মেয়েটি মীরার শাশুড়িকে সালাম করে বলল, কেমন আছেন মামি? ভালো, তুমি ভালো? হ্যাঁ। মীরা দর্শকের মতো দাঁড়িয়ে তাদের আলাপ শুনছে। মহিলাটি মীরাকে দেখে মীরার শাশুড়িকে জিজ্ঞেস করলেন, এই মেয়েটাকে ভাবি, শাড়ি পরে ওখানে দাঁড়িয়ে আছে কেন? কেউ? আমার ছেলের বউ। আয়ান বিয়ে করে ফেলেছে? কই, আমরা তো জানি না। আয়ান নয়, আহানের বউ। মহিলাটি একটু ঠেস মেরে বললেন, আপনি আর কবে থেকে আহানকে ছেলে ভাবতে শুরু করলেন? আপনি তোকে পছন্দ করেন না? পুরনো কথা বাদ দিন আপা, বসুন কথা বলি। আহানের বিয়ে হয়ে গেল অথচ আমাকে জানাননি? হুট করেই হয়েছে। তা মেয়ের গায়ের রং তো চাপা, আমার মেয়ের মতো এত সুন্দর নয়। ছেলে পছন্দ করে বিয়ে করেছে। তাছাড়া মীরা খুব ভালো একটা মেয়ে। ও আসার পর থেকেই আমার সংসারটা ভরে উঠেছে। আমার ভুল ধারণা ভেঙে দিয়েছে। আজকাল গায়ের রং নিয়ে কেউ মাথা ঘামায় না আপা। মীরার শাশুড়ি মীরাকে ইশারা দিয়ে ডাকলেন। সে আস্তে করে এলো তাদের কাছে। মীরার শাশুড়ি বললেন, ইনি আহানের ফুপি, আর এ তার মেয়ে। মীরা ফুপিকে সালাম করলো, ভালো মন্দ জিজ্ঞেস করলো। তার মেয়ের সাথেও কথা বলল মীরা। উনি জিজ্ঞেস করলেন, বিয়ে হয়েছে কয় মাস? 7 মাস। খবর নেই? মীরা ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কিসের খবর? কিসের খবর বুঝো না? কি ভাবি, কোনো খবর নেই? আমি তো জানি না, তাদের জীবন তারা বুঝবে। কি বলেন, মেয়ে বাজে নাকি? মীরা অবাক হয়ে তাকিয়ে রইল। এসব কি ধরনের কথা বলছেন উনি? মীরার শাশুড়ি বললেন, আপা, আপনি এসব কি বলছেন? এই যুগে এসে আপনি এসবে বিশ্বাস করেন? ওদের সময় হলেই ওরা বাচ্চা নিবে। এর জন্য মীরাকে অপবাদ দিচ্ছেন কেন না জেনে? ছেলের বউয়ের হয়ে তো দেখছি আজকাল ভালোই কথা বলছো। কি জানি বাবা কি জাদু করেছে সে তোমার উপর। ফুপির একটা কথাও মীরার ভালো লাগেনি, তাই সে ওখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না। ছুটে সিঁড়ি ভেঙে উপরে চলে এলো। রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো। সে কি এতটাই খারাপ? আয়নায় নিজের চেহারা দেখছে সে। মীরার গায়ের রং শ্যাম বর্ণের, কিন্তু মীরার চেহারার দিকে তাকালে মায়ের অতল গহ্বরে চলে যাবে যে কেউ। মীরা ফুপে কাঁদতে শুরু করলো। তাকে দেখতে কি খুব কুৎসিত লাগে? আজ প্রথমবার কেউ তাকে তার চেহারা নিয়ে কটাক্ষ করলো, যা খুব বাজে লেগেছে মীরার। বিয়ের পর এই প্রথম তাকে কেউ বাচ্চা না হওয়ায় বন্ধা বলেছে। মীরার খুব কষ্ট হচ্ছে। সে কি তবে আহানকে খুশি রাখতে পারেনি? মীরা বিছানায় বসে দু হাঁটু ভাঁজ করে কাঁদতে থাকে। মনে মনে ভাবে, বোধহয় সে দেখতে অনেক খারাপ। আহান তাকে পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করেছে। মীরা প্রবল বেগে কাঁদতে থাকে। সন্ধ্যার দিকে বাসায় আসার পর মীরাকে কোথাও দেখতে পায় না আহান। ফুপি আর ফুপাতো বোনের সাথে দেখা হলে শুধু ভালো মন্দ জিজ্ঞেস করে নিজের রুমে চলে আসে আহান। চারদিকে খুঁজেও মীরাকে কোথাও দেখছে না সে। অস্থির হয়ে ওঠে আহান। এই মুহূর্তে আয়ানও বাসায় নিয়ে যে জিজ্ঞেস করবে। ভাবতে ভাবতে ছাদে গেল সে। ছাদে উঠে দেখে মীরা ছাদের দোলনায় বসে আছে। রেগে যায় আহান। দোলনার কাছে গিয়ে এক ঝটকায় মীরাকে উঠিয়ে দেয় আহান। আচমকা হাতে টান পড়লে মীরা হকচকে ওঠে। চোখের সামনে আহানকে দেখে থমথমে হয়ে যায় মুখ। আহান রেগে বলে,
তোমাকে কোথায় কোথায় খুঁজেছি, আর তুমি এখানে এসে বসে আছো। এই সন্ধ্যায় তুমি ছাদে কি করো? মীরা চুপ করে আছে। আহান যেন আরও রেগে যায়। সে ধমক দিয়ে বলে, মীরা, আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে। আপনি শুধু শুধু টেনশন করছেন, আমায় নিয়ে এত ভাববেন না। কিছু হয়েছে তোমার? এভাবে কথা বলছো কেন? কিছু হয়নি। মীরা, সত্যিটা বলো, কি হয়েছে? দেখে মনে হচ্ছে কেঁদেছো, চোখ লাল হয়ে ফুলে আছে। কে কি বলেছে তোমাকে? কেউ কিছু বলেনি। আবার এড়িয়ে যাচ্ছ। মীরা, আমি কিন্তু খুব রেগে আছি, বলবে আমায়? মীরা শব্দ করে কেঁদে ওঠে। মীরার কান্নায় আহান ক্ষত বিক্ষত হয়ে যায়। কাঁদছে কেন মেয়েটা? আহান মীরার গালে হাত রেখে বলে, কাঁদছো কেন? তোমার কান্না আমি সহ্য করতে পারি না মীরা, কান্না থামাও। আমি আপনার যোগ্য নই আহান। আমি আপনাকে কোনো কিছু সুখ দিতে পারিনি। আজগুবি কথাবার্তা বলছো তুমি। কিসের সুখ, কিসের যোগ্য নও তুমি? আগে বলো, কে কি বলেছে তোমায়? কেউ কিছু বলেনি আমাকে। আমার মনে হলো স্ত্রী হিসেবে আপনার প্রতি কর্তব্য পালন করতে পারিনি, সুখী রাখতে পারিনি আপনাকে। লিসেন, আমি অনেক সুখী। সেই সুখ আমার দরকার নেই যা আমার স্ত্রীর চোখের জল নিয়ে আসে। রুমে চলো। আহান মীরার হাত ধরে তাকে ছাদ থেকে নিয়ে যায় তাদের রুমে। আহান তাদের রুমে এসে আগে দরজাটা বন্ধ করলো। শান্ত হয়ে মীরাকে ধরে বিছানায় বসালো। মেয়েটার মন বিষণ্ণ হয়ে আছে। ঠিক কী কারণে তা আহানকে জানতেই হবে। আহান মীরার গালে আলতো করে হাত ছুঁয়ে বলে, কি হয়েছে বলো না? কে কি বলেছে? ফুপি ফুপি? কি বলেছে ফুপি? প্রথমে মাকে বলছিল আমার গায়ের রং ভালো না, তার মেয়ের তুলনায় আমি সুন্দরী নই। এটার জন্যই মন খারাপ? মীরা ডান দিকে বাম দিকে মাথা নাড়ায়। আহান জিজ্ঞেস করে, আরও কিছু বলেছে? হ্যাঁ, বলো আমাকে, আর কি বলেছে? বললেন বিয়ে 7 মাস হয়ে গেল, এখন আমি প্রেগনেন্ট নই। উনি আমাকে বন্ধা বলেছেন। সাহস কি করে হয় ফুপির এত কিছু বলার? আমি এক্ষুনি যাচ্ছি এর জবাব চাইতে। আহান উঠে যেতে চাইলে মীরা তার হাত ধরে বসায় তাকে। বলে, প্লিজ ওনাকে কিছু বলবেন না, গুরুজন হন, কষ্ট পাবেন। আমার মনে হয় আমিই দায়ী। বিয়ের পর আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত রেখেছি, আপনাকে সুখ দিতে পারিনি। আপনি হয়তো একটা বাচ্চার শখ করেন, কিন্তু মুখ ফুটে বলতে পারেননি। সরি আহান। এই মীরা, বোকার মতো কথা কেন বলো? কে বলেছে তোমায় এসব? তুমি জানো না স্ত্রীর অনুমতি ছাড়া তাকে ছোঁয়াও যায় না? কিন্তু স্বামীকে বাধা দেওয়া তো ঠিক নয়। আমাদের সম্পর্কটা বোধহয় শুরু থেকেই স্বাভাবিক ছিল না, তাই আমরা কেউ কাউকে কিছু বলিনি। কিন্তু এখন তো আমাদের সম্পর্কটা জোরালো হয়েছে, আমরা চাইলে সব পারি। এবার আমি একটা বাচ্চা নিতে চাই। মীরা, কারো কথায় এভাবে নিজের উপর চাপ নিও না, তোমারই ক্ষতি। চাপ নিচ্ছি না তো, আমার মনের কথা বললাম। ঠিক আছে, এসব নিয়ে পরে ভাববো। এখন তুমি একটু হাসো। আমার হাসি পাচ্ছে না। আহান কোনো কথা না বলে মীরাকে বুকে টেনে নিল। আহানের বুকের বাঁ পাশে মীরার মাথাটা চেপে ধরে আছে। আহান জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? এখানে কোনো মেয়েই দুঃখ পাবে না। এভাবেই থাকো যতক্ষণ না তোমার মন ভালো হচ্ছে। রাতের দিকে সবাই ডিনার করতে বসেছে। মীরা ও তার শাশুড়ি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। খেতে খেতে আহানের ফুপি আহানের বাবাকে বললেন, ভাইজান, একটা কথা বলতে চাইছি অনেক দিন ধরে, কিন্তু সময় বা সুযোগ কোনোটাই পাচ্ছিলাম না। কি কথা? আমার অনেক দিনের ইচ্ছে ছিল আহান বা আয়ান এই দুইজনের মাঝে কেউ একজনকে আমার মেয়ের জামাই করতে। এখন তো আহান বিয়ে করে ফেলেছে, তাই আয়ানের সাথে যদি তন্নির বিয়ে দিতে চাই, তাহলে কি আপনারা অমত করবেন? ফুপির কথায় সবাই চুপ হয়ে যায়। থমথমে পরিবেশ এখন। ফুপির মেয়ে তন্নি লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আয়ান রাগে কটমট করছে। সবার থমথমে চেহারা দেখে ফুপি বেশ ভয় পেলেন। বললেন, কি হলো ভাইজান, আমি কি কিছু ভুল বলে ফেললাম? আহানের বাবা বললেন, আমার ছেলেরা বড় হয়েছে, তারা তাদের নিজের সিদ্ধান্তের নিজেরাই নিবে। আয়ানকে জিজ্ঞাসা করো সে কি বলে। এসব কি বলেন ভাইজান? নিজের বিয়ের কথা কি আর নিজের মুখে বলবে? কিন্তু আমি একদমই রাজি নই। আমি এখনও স্টুডেন্ট, আমার ক্যারিয়ার পড়ে আছে, নিজেকে তৈরি করি, তারপর বিয়ের কথা ভাববো। আয়ান রাগের চোটে বলে ফেলল। ফুপি বললেন, আমরা না হয় অপেক্ষা করব, কি বলিস? না, আমার পক্ষে তিন্নিকে বিয়ে করা ইম্পসিবল।
আয়নের বাবা জিজ্ঞেস করলেন, কেন রিজন আছে তন্নি, দেখতে শুনতে ভালোই, তো সমস্যা কোথায়? আমি একজনকে ভালোবাসি, আর বিয়ে করলে তাকেই করব, নয়তো না। কাকে ভালোবাসো? দিবাকে। আয়ন খাবার টেবিল ছেড়ে উঠে গেল। ফুপির মুখের ভঙ্গি পাল্টে গেল। মনে মনে আয়নকে বেয়াদব ছেলে বলে গালি দিচ্ছেন উনি। তন্নি কষ্ট পেল, কান্না চলে এসেছে তার। আহানের বাবা তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কাকে? আমি তো ঠিক বুঝতে পারছি না ও কার কথা বলছে। আহানের বাবা মীরার দিকে তাকিয়ে বলে, তুমি কিছুই জানো? মীরা মাথা নিচু করে বলল, দিবা আমার কাজিন, আয়ান দিবাকে পছন্দ করে। পাশ থেকে ফুপি গজগজ করে বলে উঠলেন, তার মানে এসবের পেছনে তুমিই দায়ী। এ বাড়ির এক ছেলেকে তো খেয়েইছো, এখন নিজের বোনকে লেলিয়ে দিয়েছো আরেক ছেলের পেছনে। ফুপির কথায় আহান টেবিলের এক থাবা দিয়ে উঠে দাঁড়ালো। আহানের এমন কাণ্ডে ভয় পেয়ে গেলেন ফুপি। আহান বলল, আর একটা কথা, যদি তুমি আমার স্ত্রীকে বলেছ তাহলে তোমাকে আর তোমার মেয়েকে সোজা 14 গ্রাম পাঠিয়ে দেব। খবরদার আমার স্ত্রীকে নিয়ে আজে বাজে কথা বলবে তো। তুই একটা বাইরের মেয়ের জন্য আমার সাথে এমন করছিস? শাট আপ। কে বাইরের মেয়ে? মীরা আমার স্ত্রী, আমার উপর ওর অধিকার সবচেয়ে বেশি। ভালো চাইলে নিজের মুখ বন্ধ রাখো। আহান মীরার হাত টেনে ধরে তাকে নিয়ে ডাইনিং রুম থেকে চলে গেল। ফুপি বেশ ভালোই ভয় পেয়েছে। আহান রুমে এসে মীরাকে বলে ব্যাগপত্র গুছিয়ে নিতে। মীরা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? আহান বলে, আমরা বেড়াতে যাব। কোথায় যাব? হুট করে এই সিদ্ধান্ত? আমি আসার সময় বাসের টিকিট কেটে নিয়ে এসেছি। যাবোটা কোথায়? বান্দরবান। আপনার হঠাৎ কি হলো বলুন তো? যা বলছি তাই করো, ব্যাগ গোছাও। আমরা কাল সকালেই রওনা হব। ধরে নাও এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। আপনি আমাকে অনেক দিয়েছেন আহান, বিনিময়ে আমি কিছুই দিতে পারিনি আপনাকে। তুমি শুধু আমাকে ভালোবাসলেই হবে, আর কিছু আমার চাই না। সাজেক যেতে চাই। আগে বান্দরবানে যাই, ওখানে আমার এক ফ্রেন্ড আছে। একদিন ওদের ওখানে থেকে পরে না হয় আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হব। মীরা অনেক খুশি হয়ে বলে, থ্যাংক ইউ। আমার অনেক দিনের ইচ্ছে সাজেক ট্যুরে যাব, ফাইনালি। মীরার এক্সাইটমেন্ট একটু বেশি। মীরা দ্রুত নিজের জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র সব লাগেজে ঢুকালো। কাল সকাল সকাল তাদের বেরিয়ে পড়তে হবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল দুজন। শীতের সকালে ঘুম থেকে উঠতে একটু বেশি আলসেমি লাগে। ঠান্ডায় হাত পা কাঁপাকাঁপি অবস্থা। তার মধ্যেও সকালবেলায় উঠা বিরক্তির কারণ। ভোরবেলা নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে রাখে মীরা, যেন নামাজটা সে পড়তে পারে। নিজের সাথে আহানকে উঠিয়ে মসজিদে পাঠায় সে। নামাজ পড়ে আবারও ঘুমিয়ে যায় ওরা। সকাল 8টা কি 8:30টার দিকে উঠে সবাই। এর মধ্যেও নাস্তা রেডি করতে হয়, কারণ 9টা বাজার আগেই আহান থানায় চলে যায়। তবে আজ একটু দেরি করে উঠেছে মীরা। ঘুম থেকে উঠে ব্রাশ করে হাত মুখ ধুয়ে নেয় সে। আহানকে না ডেকে রান্নাঘরে চলে যায়। মীরা সবার জন্য চা বানাচ্ছে। কিছুক্ষণ বাদে মীরার শাশুড়িও এলেন। দুজন মিলিয়ে সকালের নাস্তা তৈরি করলো। ডাইনিং টেবিলে সব সাজিয়ে সবাইকে রাখলেন। সবার আগে আহান উঠে গেল। সে ঘুমু ঘুমু চোখে নিচে নেমে মীরাকে ধমক দিয়ে বলল, কয়টা বাজে মীরা? তোমায় বললাম না আজ সকালে আমাদের বেরোতে হবে? তুমি উঠেছ, আমায় ডাকুনি কেন? আহানের কথায় মীরার মনে পড়লো আজ তাদের বান্দরবানে যাওয়ার কথা। মীরার মাথায় ছিল না। আহানের সৎমা বললেন, কোথায় যাবে তোমরা? বান্দরবান। বেড়াতে যাচ্ছ? জি। বেশ ভালো, আমরাও চাই তোমরা একটু ঘুরে আসো, বাহিরে হাওয়া লাগুক। মেয়েটা সারাদিন বাসায় বসে থাকে, দেখতে ভালো লাগে না? সেজন্যই যাব। আচ্ছা, তোমার বাবাকে বলছো? খেতে আসুক, বলবো সব। কয়টার দিকে বের হবে? 10টার দিকে। বসে পড়ো, খেয়ে নাও দুজন, দেরি হয়ে যাবে। আহান তার সৎ মায়ের ব্যবহারে মুগ্ধ হলো। আগে কত অবহেলা করতে তাকে, কত বাজে কথা বলতো তাকে নিয়ে, তার মাকে নিয়ে, আর এখন ওদের নিয়ে ভাবছে। আহানের ভালো লাগলো, কিন্তু প্রকাশ করলো না। সব ভালো লাগা প্রকাশ করতে নেই। ডাইনিং টেবিলে সবাই বসে নাস্তা খাচ্ছেন। আহান তার বাবাকে বলল তারা ঘুরতে যাচ্ছে। সবার ভালো লাগলেও আহানের ফুপির মোটেও ভালো লাগেনি। উনি রাগে ফুসফুস করছেন। আহান ও মীরা দুজনে খেয়ে তাদের রুমে চলে গেল। দুজনে একসাথে রেডি হলো। তারপর ব্যাগ নিয়ে সবাইকে বলে বাসা থেকে চলেও গেল। বাসা থেকে বের হয়েছে একটা সিএনজি নিয়ে। মহিপাল বাস স্টেশনে যেতে হবে তাদের।
সিএনজিতে বসে মীরা চারপাশের পরিবেশ দেখছে, কিন্তু কয়েক জায়গায় বেশ দুর্গন্ধ। মীরার বমি আসার উপক্রম। আহান মীরার অবস্থা দেখে তাকে এক হাত দিয়ে কাছে টেনে নেয়, মীরার মাথাটা চেপে ধরে নিজের বুকে, বলে, আর কিছুক্ষণ সহ্য করো। মীরা চুপচাপ আহানের বুকে মাথা রেখে ওরা এক হাত জড়িয়ে রাখে। আহানের কেয়ার মীরার খুব পছন্দ। মহিপাল ফ্লাইওভারের নিচ দিয়ে সিএনজি চলে গেল রাস্তার ওপারে। সব বাস এখানে থামে। মীরারা সিএনজি থেকে নেমে বাস স্টেশনে দাঁড়িয়ে রইল। বাস এখনো আসেনি, অথচ 10টা বেজে গেছে। কাউন্টারে জিজ্ঞেস করে জানলো আরও 10 মিনিট লেট হবে। এদিকে মীরার অস্বস্তি হচ্ছে খুব। আহান তা দেখে মীরাকে একটা চেয়ারে বসায়, জিজ্ঞেস করে, কিছু খাবে? এনে দিব? বমি বমি পাচ্ছে। আচ্ছা তুমি বসো, আমি কিছু কিনে নিয়ে আসছি। কাউন্টারের পাশে অনেকগুলো দোকান আছে। আহান একটা দোকানে গিয়ে জুস, চিপস, আচার, চকলেট, কেক, ডাল ভাজা এসব নিল। টাকা দিয়ে জিনিসগুলো নিয়ে মীরার কাছে এলো সে। মীরা দেখলো আহানের হাতে বড় এক পলিথিন খাবারের জিনিস। মীরা চোখ বড় বড় করে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।